সাহিত্যের সহায়কের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা তো তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো। হ্যাঁ, আজ আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে আলোচনা করব। তো কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আশা করি ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারবো। প্রশ্নক্রম অনুসারে আমি উত্তরগুলি তৈরি করে দিয়েছি। 1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটি হলো প্রথম দিন। পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্য। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি হলো পত্রপুট। বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন লর্ড কার্জন। যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটি হলো দিন ও রাত্রি। 2 দাগ, কম বেশি 20টি শব্দের উত্তর লেখো। আমি এর উত্তরগুলি প্রশ্নক্রম অনুসারে পরপর বলছি। প্রথম প্রশ্ন, কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? নতুন মেসোমশাই অর্থাৎ ছোট মাসির স্বামী একজন লেখক, এই কথাটা শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। 2.2 অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রাভেগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। 2.3 হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন? এই প্রশ্নটি সঠিকভাবে করা হয়নি। এই প্রশ্নটি করতে ভুল করেছে। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক জ্যামিতি শেখার প্রসঙ্গটি উল্লেখ করেননি। তবে ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি পড়েছিলেন, যা তিনি বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে তুলে ধরেছেন। 2.4 আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? গুপ্ত গহ্বর থেকে যখন পশুরা বেরিয়ে এলো তখন অশুভ ধ্বনির দ্বারা দিনের অন্তিমকালের ঘোষণা হয়েছিল। এভাবেই আফ্রিকা কবিতা দিনের অন্তিমকাল ঘোষিত হয়। 2.5 আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাত বলতে কি নির্দেশ করেছেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাত বলতে বুঝিয়েছেন যে মানুষের চলার পথে নানান প্রতিকূলতা প্রতি মুহূর্তে বরফের দেয়ালের মতোই বাধা হয়ে দাঁড়ায়, আর হিমানির বাঁধ হলো সেই বাধার প্রতীক। 3 প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3.1 ওর হবে বক্তা কে? কেন তার এমন মনে হয়েছে? লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে ওর হবে কথাটির বক্তা হলেন তপনের লেখক মেসো। পরবর্তী প্রশ্ন আছে, কেন তার এমন মনে হয়েছে? পরবর্তী প্রশ্নের অ্যান্সারটি হবে, দুটো বকচিহ্ন দিয়ে তোমরা অ্যান্সার করবে। সাধারণত তপনের বয়সের ছেলেমেয়েরা রাজা রানী, খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অনাহারে মৃত্যু প্রভৃতি বিষয়কে অবলম্বন করে গল্প লেখে। তবে
তপন এসব বিষয়গুলিকে বাদ দিয়ে নূতন চিন্তাধারার জগতে প্রবেশ করে বিদ্যালয়ে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি গল্পের মধ্যে ব্যক্ত করেছে। তপনের এমন সৃজনশীলতার প্রতি মুগ্ধ হয়ে লেখক মেশো প্রশংসা করে বলেছেন, ওর হবে। 3.2 অসুখী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমার মাথার উপরে বছরগুলি পরপর পাথরের মতো নেমে এসেছিল। জীবন ও জীবিকার জন্য বাসভূমি ছেড়ে কথক বহু দূর সীমান্তে পাড়ি দেয়। কথক তার প্রিয়তমাকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে অপেক্ষার দরজায় দাঁড় করিয়ে বাসভূমি ত্যাগ করে। সে ফিরে আসবে না, এটা প্রেমিকার অজানা ছিল। তারপর বৃষ্টি নামলে কথকের পায়ের দাগ মুছে ঘাস জন্মালো রাস্তায়। দীর্ঘ প্রতীক্ষার পরে কথকের অনুপস্থিতিতে প্রবাহমান কালস্রোতে অপেক্ষারতা নারীর যন্ত্রণাগুলি যেন পাথরের বোঝা হয়ে তার মাথার উপর নেমে এসেছিল, যেখানে বিচ্ছেদ বেদনার গভীরতা প্রকাশিত হয়েছে। 3.3 আমরা ভিখারি 12 মাস। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। চিরন্তন কাল ধরে বিত্তবান ও ক্ষমতাবান মানুষদের দ্বারা সমাজ ব্যবস্থা পরিচালিত হয়েছে, যার জন্য সমস্ত দিক থেকে উপেক্ষিত হয়ে সাধারণ মানুষেরা দারিদ্রতার শিকার হচ্ছে। ইতিহাস সাধারণ মানুষের মানসিক দৈন্য দুর্দশার কথাকে স্বীকৃতি দেয়নি। নানান প্রতিকূলতা ও যুগ যন্ত্রণার ক্ষত নিয়ে তারা বেঁচে আছে। তারা যেন সমস্ত দিক থেকে বঞ্চিত। সাধারণ মানুষের এই বঞ্চনার ইতিহাস অপ্রকাশিত হয়ে আছে। তাই তো সাধারণ দুর্বল মানুষের অবহেলিত মানসিক যন্ত্রণার কথা বলতে গিয়ে কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বলেছেন, আমরা ভিখারি 12 মাস। 3.4 উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লেখিত হয়েছে? উদ্ভ্রান্ত আদিম যুগে সৃষ্টিকর্তা নিজের সৃষ্টিশীলতা কর্মের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তাই তিনি অধৈর্য হয়ে নিজের নতুন সৃষ্টিকে বারংবার বিধ্বস্ত করে পৃথিবীর একত্রিত ভূখণ্ডকে ভেঙে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন। সেই মুহূর্তে রুদ্র সমুদ্র হাত বাড়িয়ে প্রাচী ধরিত্রীর ভূখণ্ড আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে পশ্চিম প্রান্তের বনস্পতি নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে বেঁধে রেখেছিল। ঘন অরণ্যের কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল আফ্রিকার মানবরূপ। তারা দুর্গমের রহস্য ও দুর্বোধ সংকেতকে উদ্ঘাটন করতে শেখেনি। জল স্থল আকাশের ভয়ঙ্কর প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আফ্রিকার মানুষদের বেঁচে থাকতে হতো। 3.5 আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। সেই আপিসের চিত্র লেখক কিভাবে উপস্থাপিত করেছেন? শ্রীপান্থ
ওরফে নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করা হয়েছে। লেখক যে অফিসে কাজ করেন সেটা ছিল লেখালেখির আপিস। সেখানে প্রত্যেকেই ছিলেন লেখক, তবে একমাত্র লেখক ছাড়া প্রত্যেকেই টাইপরাইটারের মতো কিবোর্ডে লেখালেখির কাজ করেন। সেই লেখা চৌকো আয়নার মতো কাচের স্ক্রিন বা পর্দায় ভেসে ওঠে। অফিসের সমস্ত কর্মচারীদের মধ্যে একমাত্র লেখকই কলম ব্যবহার করতেন। লেখকের সহকর্মীরা তার লেখাটা ভালোবেসে ছাপিয়ে দিতেন। যেদিন লেখক কলম নিয়ে যেতে ভুলে যেতেন, সেই দিন কারোর কাছে গলা শুকনো ভোঁতা মুখের একখানা কলম পেলে তাকে দায়সারাভাবে কাজ করতে হতো। 3 দাগের উত্তরগুলি সম্পূর্ণ করলাম। এবার 4, 5 ও 6 দাগের প্রশ্নের উত্তরগুলি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। ততক্ষণে তোমরা এই উত্তরগুলি লিখে সম্পূর্ণ করে ফেলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাহিত্যের সহায়ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হয়।